আমরা আসলে ইস্যুর পরে ইস্যু এসে এই বিষয়গুলো আমরা আর মনে রাখতে পারি না, এবং সেটা দেখা যায় যে বিচারিক যে দীর্ঘসূত্রিতা সেটার কারণে পরবর্তীতে এই ইস্যুগুলো আমাদের মনস্তত্ত্বে আর থাকে না। এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে এই যে বিচারিক যে বিষয়টা, যে বিচার কেন আসলে একটা সমাজে আইন করা হয়, আমাদের একটা যে অপরাধগুলো সেগুলো থেকে বিরত রাখার জন্য বিচার করা হয়, শাস্তি নিশ্চিত করা হয় সেই অপরাধগুলো যাতে কম হয় সেই কারণে। কিন্তু সেটা যেটা হয় যে বিচারিক যে উদ্দেশ্যটা এই দীর্ঘসূত্রিতার কারণে সেই উদ্দেশ্যটা ব্যাহত হয়। আজকে আমরা রামিসার ধর্ষণ এবং তার পরবর্তীতে একটা নৃশংস হত্যাকাণ্ড আমরা দেখেছি, আর সেই কারণেই আমরা মানে এই রকম নৃশংসতা আসলে যখন আমরা দেখি তখন আমরা চিন্তা করি যে সমাজটা আসলে কোন দিকে যাচ্ছে। আমরা মানুষ হিসেবে আসলে দিনকে দিন মানুষ হচ্ছি না মানে আখলাকুল মাখলুকাতকে মানে নিজেরা কি আখলাকুল মাখলুকাত হইতে পারতেছি না, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না, অন্য যারা প্রাণী আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছি, আমরা কিছুই করতে পারছি না। তো আমি আসলে আয়োজকদের বলবো যে আমরা অন্তত বিচারের ক্ষেত্রে যারা আমরা কথা বলছি এখন, বিচারটা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত, কার্যকর হওয়ার আগ পর্যন্ত যাতে আমরা এই কথাগুলো বলা অব্যাহত রাখি। এখন বিষয়টা হচ্ছে যে আসলেই যেইভাবে করে বিচার প্রক্রিয়া চলছে সেভাবে করে আমাদের আসলে এই রামিসার হত্যাকাণ্ডের বিচার কার্যকর হওয়ার জন্য কতদিন অপেক্ষা করতে হবে। আমি যদি বলি যে এখন যে নিয়মে বিচার কার্য চলছে সেই নিয়মে এই বিচারটা কার্যকর হতে এখন থেকে 8 বছর সময় লাগবে। তার মানে এইটা হচ্ছে 2026 সাল, 26 সালে ঘটা হত্যাকাণ্ড এবং ধর্ষণের এইটার বিচার কার্যকর করতে এবং এই যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি যায়, যেটা স্বাভাবিক প্রক্রিয়া, 1 মাসের মধ্যে বিচার নিশ্চিত করলেও কার্যকর হতে লাগবে 8 বছর, কারণ এর আগে অনেকগুলো মামলা পেন্ডিং আছে। এখন আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনলাম তারা 1 মাসের মধ্যেই এইটার যেটা বিচার সেটা নিশ্চিত করবে। আমরা কিন্তু এর আগেও দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় ফরিদা আপারা ছিলেন, তখন কিন্তু এই নারী ও শিশু নির্যাতন দমন যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে যখন করা হয়েছে 30 দিনের মধ্যে কিন্তু আসিয়ার বিচারটা নিশ্চিত করা গেছে। কিন্তু কার্যকর কি হয়েছে? কার্যকর তো হয় নাই। তার মানে আমরা এখন পর্যন্ত বলতে পারবো না যে ধর্ষণের যেই শাস্তি, যেই ধর্ষণ এবং ধর্ষণের পরবর্তী সময় হত্যাকাণ্ড, এটার যে শাস্তি মৃত্যুদণ্ড, সেটা একটাও কার্যকর হবার দৃষ্টান্ত আমাদের সামনে নাই। সুতরাং এই যে বারবার করে আমরা আসলে এই বিচার নিশ্চিত করা এটার মধ্যে একটা চালাকি আছে। বিচার নিশ্চিত মানেই কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর না। আর মৃত্যুদণ্ড যতক্ষণ না কার্যকর হবে, মানে বিচারটা যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হবে কার্যকরভাবে, এটা কোনো দৃষ্টান্ত স্থাপন করা যায় না। দেখেন, আমরা যেই কারণে একটু আগে বললাম যে আইন বিচার ব্যবস্থা, যেই কারণে যে সম্ভাব্য অপরাধীদের দমন করে রাখা, যে এই ধরনের ঘটনা ঘটালে এই রকম শাস্তি হয়। আমরা কি ধর্ষণের জন্য বা ধর্ষণ পরবর্তী হত্যাকাণ্ডের এই ধরনের নৃশংসতার কোনো প্রেসিডেন্ট সেট করতে পেরেছি এখন পর্যন্ত? পারি নাই, কিন্তু পারি নাই। এবং এই কারণে এই সম্ভাব্য যারা অপরাধী তারাও কিন্তু এই ধরনের ঘটনা আরও ঘটাচ্ছে। আপনি দেখেন, আজকের কথাও যদি বলি যে আজকেও একটা মানে 8 বছরের শিশু, সেও এরকম একটা ধর্ষণের শিকার হবার পথে, এবং দেখা গেছে স্থানীয় পর্যায়ের লোকজন সেটা তাকে বিরত করেছে এবং তাকে উদ্ধার করেছে। এখন এই রকম যখন পরিস্থিতি, দেখেন রামিসার জন্য আমরা মাঠে নামছি, রামিসার জন্য আমরা আন্দোলন করছি, কিন্তু এই আন্দোলনের মধ্যেও কিন্তু আমরা দেখছি যে পরবর্তীতে আরও 2টা নাম যুক্ত হয়েছে। একটা হচ্ছে ফারিয়া, একটা হচ্ছে আবদুল্লাহ। এবং দেখেন, এইটা কিন্তু এখন আর জেন্ডার বেসড জায়গাতে নাই, যে না মানে শিশুর তো আসলে কোনো জেন্ডার হয় না, যেটা আসলে মেয়ে শিশু না ছেলে শিশু, এইটার কিন্তু কোনো মানে ডিফারেন্সিয়েট করতে পারবেন না আপনি যখন এই নিপীড়নগুলোর ব্যাপারে দেখবেন। এবং
আমরা কিন্তু দেখলাম যে রামিসা পর্যন্ত আমরা ভেবেছিলাম যে আমরা রামিসার বিচারটাই শেষ বিচার হিসেবে চাইবো, কিন্তু তারপরেও আরও দুটো নাম আমাদের বইয়ের মধ্যে যুক্ত হলো, যেটার বিচার আমাদের চাইতে হবে। আব্দুল্লাহ 10 বছর বয়সী একটা ছেলে, যে কিনা মাদ্রাসার স্টুডেন্ট, সেই দেখা গেল তাকে প্রথমে বলা হলো আত্মহত্যা, এবং এই পরবর্তীতে দেখা গেল সে অসংখ্যবার এই ধর্ষণের মধ্যে দিয়ে গেছে সে। সুতরাং এই জায়গাতে আমাদের মনে হয় যে শিশু নিরাপত্তা এবং নারী নিরাপত্তা, এটার ক্ষেত্রে সরকার এবং সরকারের পক্ষ থেকে যে ম্যানেজমেন্টগুলো নেওয়ার কথা, সেই জায়গাতে মানে আমার মনে হয় না যে স্পষ্টভাবে তারা আসলে কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারছে। এবং এই জায়গায় মনিটরিংয়ের জায়গাটা কারা দেখবে, এটাও নিশ্চয়ই রেগুলেশন, মানে এই রেগুলেটরি একটা সিস্টেম বানাতে হবে, একটা মনিটরিং সিস্টেম বানাতে হবে, যে এই ক্ষেত্রে কোনো ছাড় না, নারী ও শিশু নিরাপত্তার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এই প্রোঅ্যাক্টিভনেস দেখাতে হবে। কিন্তু দেখেন, আমি রাজনৈতিক প্রভাবের কথা একটু বলি। যেই কনসেনসাসগুলো আপনারা দেখতেছেন সামনে, আমাদের যেগুলো আসতেছে, এর বাইরেও কিন্তু প্রচুর এরকম ঘটনা গ্রামাঞ্চলে আছে, যেটা আমাদের সামনে আসছে না। কেন সামনে আসছে না? কারণ যখন একজন নারী বা শিশু ধর্ষণের শিকার হয়, এটা কিন্তু একটা সোশ্যাল ট্যাবু, যে এটা বাইরে বলা যাবে না, বললে যদি নারী হয় বিয়ে হবে না, তারপরে দেখা যাবে যে এক ঘরে করে রাখা হবে, পাড়া প্রতিবেশী কি বলবে। এই যে একটা সোশ্যাল ট্যাবু, যে আমি নিপীড়নের শিকার হচ্ছি, আমি নির্যাতনের শিকার হচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমারই মুখ লুকিয়ে থাকতে হচ্ছে। এবং দেখেন, এখানে গণমাধ্যমের একটা খুব বড় ভূমিকা আছে, যেটা আমি মনে করি। আপনি দেখেন যে যেভাবে করে ফলাও করে এই যারা ভুক্তভোগী, তাদের নাম, তাদের পরিচয়, তাদের বাড়ির ঠিকানা, এটা যেভাবে করে ফলাও করে প্রচার করা হয়, আপনি দেখেন তো কয়জন ধর্ষকের বাড়ির ঠিকানা আপনি মনে করতে পারেন, কয়জন ধর্ষকের নাম আপনি মনে করতে পারেন, কয়জন অপরাধীর নাম আপনাদের মনে আছে? নাই কিন্তু। সুতরাং এই জায়গা থেকে আমার মনে হয় যে যারা আসলে ভুক্তভোগী, তাদের নিরাপত্তা কারা দিবে, তাদের নিরাপত্তাও আসলে সরকারের নিশ্চিত করতে হবে, এবং সেই পরিবারের নিরাপত্তাও নিশ্চিত করতে হবে। এখন আসি আমি রাজনৈতিক জায়গাতে। রাজনৈতিক জায়গাটা কেমন? আমি গতকালকেই পড়ছিলাম নরসিংদীর একটা ঘটনা। নরসিংদীর ঘটনাটা হচ্ছে এরকম, সেখানে একজন কিশোরী, তাকে ওই যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, এই ধরনের একটা ঘটনায় তাকে স্থানীয় পর্যায়ে দেখা গেছে যে এই মামলা, পুলিশ কেস করতে অনেক সময় পরিবারগুলো রাজি হয় না, কারণ ওই যে বললাম সোশ্যাল ট্যাবু, মেয়ে বিয়ে দিবে কীভাবে, বা পাড়া প্রতিবেশী জেনে গেলে কি হবে, বাইরে এই কথাগুলো জেনে গেলে কি হবে। তো তারা কি করে, স্থানীয় প্রশাসন অর্থাৎ চেয়ারম্যানের কাছে যায়। তো বিএনপির এক চেয়ারম্যানের কাছে গেছে, দেখা গেছে যে সেটা উনি যেভাবে করে সেটেল করতে গেছে, সেটা হচ্ছে যে টাকা পয়সা দিয়ে একটা মীমাংসা করে দিতে চায়। তো নরসিংদীর মেয়েটার ক্ষেত্রে যেটা হয়েছে, যখন আসলে এই টাকা পয়সা দিয়ে মীমাংসা করে দিতে চেয়েছে, সে লজ্জায় আত্মহত্যা করতে চেয়েছে, এবং সে এখন একটা মেডিকেলে আইসিইউতে ভর্তি। তাহলে এই ধরনের নিপীড়ন, এই অপরাধের, এইটার মামলা হবে, প্রশাসনিকভাবে এইগুলোর সমাধান হবে, বাংলাদেশে আইন আছে, বিচার ব্যবস্থা আছে, কিন্তু এখানে তো রাজনৈতিক যারা এই চেয়ারম্যান মেম্বার, তাদের তো কোনো কাজ নাই। তারা কেন এখানে মীমাংসা করতে আসবে, কেন সালিশ করতে আসবে, কেন টাকা পয়সা দিয়ে এগুলো মিটমাট করবে? মানে এই জায়গায় হচ্ছে দেখা যায় যে রাজনৈতিক নেতারা একটা কমিশনের ব্যবসা শুরু করে, যে টাকা পয়সা দিলে মিটমাট করায় দিবে। সুতরাং এই জায়গাগুলোতে যেই নারীর কথা আমি বললাম নরসিংদীর, তিনি লজ্জায় আত্মহত্যা করতে গেছে, যে এটা তো মীমাংসা হওয়ার ব্যাপার না, এটা কি মীমাংসা হওয়ার ব্যাপার? সে তো নিপীড়নের শিকার। সুতরাং আমাদের জায়গা থেকে আমরা যেটা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়া বলেন, আইন প্রক্রিয়া বলেন, এই জায়গাতে সাধারণ একেবারে তৃণমূল মানুষ, আমরা এখানে বসে আছি সবাই বেশিরভাগ শিক্ষিত মানুষ, কিন্তু এই জিনিসগুলো কিন্তু সাধারণ মানুষের স্থানীয় পর্যায়ে অনেক শক্ত, আইন শক্ত। পুলিশের কাছে মামলা নিতে গেলে আরও একবার ধর্ষণের শিকার হয় একজন ধর্ষিত যে নারী। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের আসলে সরকারের পক্ষ থেকে এক ধরনের আলাদা ধর্ষণের জন্য আলাদা সেল করা, প্রশাসনিক জায়গা থেকে, পুলিশের জায়গা থেকে, যে কারা এই ধর্ষণের মামলাগুলো নিবে, এবং তাদের কিন্তু এটা হাউ টু ডিল ইট, এইটা বুঝতে হবে। একজন ভুক্তভোগী যখন তিনি স্বীকারোক্তি, তিনি যখন তার ঘটনা বর্ণনা করছেন, তাকে এমন কিভাবে প্রশ্ন করতে হবে, তার মানসিক অবস্থা কি, এই জায়গাগুলো নিয়ে কিন্তু এটা অবশ্যই তার মাথায় রাখতে হবে।
এবং প্রশাসনিক জায়গা থেকে শুরু করে একেবারে আইনি প্রক্রিয়া আমি যদি বলি, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধর্ষকের বিচারের জন্য যে ভুক্তভোগী তার পরিবারগুলো এই মামলার দীর্ঘসূত্রিতার জন্য মামলা লড়তে লড়তে বছরের পর বছর চলে যায় এবং তাদের জমি জমা বিক্রি করে তাদের এই মামলার উকিল মেনটেন করতে হয়। সুতরাং এই জায়গাগুলোতে এখানে আসলে এই যে দীর্ঘসূত্রিতা যেরকম আসলে ভুক্তভোগীরই আসলে ঝামেলা হচ্ছে, তারই আসলে বহুদিন ধরে এই মামলা চালাতে হচ্ছে। এই বহুদিন ধরে মামলা চালানোর যে জায়গাটা, এইটাতে আমাদের আসলে এই দীর্ঘসূত্রিতার অবসান করতে হবে। এইটা অবশ্যই সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নিতে হবে এবং এই যে আলাদা যদি একটা সেল করা যায় যে আইনজীবীদেরও, যে কারা আসলে ধর্ষণের শিকার হওয়া যে ব্যক্তিরা, তাদের আসলে আলাদা করে কোনো একটা সেল করে যে তাদের সাইকোলজিক্যাল সাপোর্ট এবং তাদের মামলাগুলো কিভাবে হবে, এটা একটা আলাদা টাস্ক ফোর্স গঠন করে এই বিচারিক কাজগুলো আসলে পরিচালিত করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে আমরা আজকে চেষ্টা করেছিলাম এনসিপির পক্ষ থেকে এবং আমরা যোগাযোগ করার চেষ্টা করছি বিভিন্ন জায়গায়, এবং আমরা আরেকটি সংগঠন ধর্ষণ বিরোধী নাগরিক নেটওয়ার্ক, সেখান থেকে আজকে উদ্যোগ নিয়েছিলাম যে প্রধান বিচারপতির সাথে আমরা একটু বসবো, যে এই যে দীর্ঘসূত্রিতা, এই যে উচ্চ আদালতে গেলে আপিল, যদি বলি ধর্ষকের পক্ষ থেকে বা অপরাধীর পক্ষ থেকে আপিল করার পরে এই যে মামলাগুলো ঝুলে যায়, এই যে সাক্ষী গ্রহণকালে দেখা যায় যে সাক্ষীদের ভয়ভীতি দেখায় তাদের সাক্ষী গ্রহণে বিলম্ব হওয়া, এই যে নানান ধরনের বিষয়গুলো যেগুলো আসলে মামলার দীর্ঘসূত্রিতা বাড়ায়, সেই জায়গা থেকে আসলে আলাদাভাবে কি করা যায়, কি করণীয়, এই জায়গা থেকে আমাদের পক্ষ থেকে আমরা আসলে বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছি আমরা কিন্তু এই কথাগুলো বলতে পারি। কারণ বিচার তো আসলে পাইতে হবে, একজন নাগরিক বিচার পাবে, এটা তার অধিকার, কিন্তু সেটি এত দীর্ঘ যদি হয় যে বিচারের যে লক্ষ্য সেটাই ব্যাহত হচ্ছে এবং অপরাধ কমছে না সমাজে, সেটা কিন্তু আমাদের আসলে যে লক্ষ্য সেই লক্ষ্য আমাদের পূরণ হবে না। আমার পক্ষ থেকে এতটুকুই বলবার ছিল। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।